দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মাথায় আসলেই আমরা সবাই জার্মানি ও হিটলারকে কল্পনা করি, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কত বড় খেলোয়াড় ছিল সেটা আমরা অনেকেই জানি না। কেন আমেরিকা জাপানকে ঠান্ডা করার জন্য জেনে শুনেই বিশ্বের সবচেয়ে ডেঞ্জারাস ওয়েপন পারমাণবিক বোমা ইউজ করেছিল? আসুন জেনে নেই। বর্তমানে জাপানের মানচিত্রের দিকে তাকালে মনে হয় এতটুকুন একটা দেশ, এরা কি বা করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, যার কারণে তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। জাপানের পরাশক্তি হয়ে ওঠার গল্পের শুরুটা হয় 1853 সালে। 1853 সালের আগে জাপান নিজেরাই নিজেদেরকে একঘরে করে রেখেছিল। তারা তাদের কালচার কারোর সাথে শেয়ার করতো না। অন্য কেউ অন্য কোনো দেশ থেকে এসে যাতে তাদের কালচার বদলে না দেয়, এই ভয়ে তারা তাদের দেশে কাউকে আসতেও দিত না। বিশেষ করে ইউরোপ ও আমেরিকানদের কালচার তারা ঘৃণা করত। তারা বাইরের কারোর সাথে ব্যবসা বাণিজ্য কিছুই করতো না। 1853 সালে জাপানের বন্দরে জাহাজ বেড়ায় এক আমেরিকান নেভিম্যান, যার নাম ছিল কমোডোর ম্যাথিউ পেরি। ম্যাথিউ পেরি জাপানিজদের বলে, তোমরা অনেকদিন ধরে নিজেদেরকে আইসোলেটেড করে রেখেছো, আমি এসেছি তোমাদের সাথে বাণিজ্য করতে, তোমরা তোমাদের বর্ডার খুলে দাও, আসো আমরা মিলেমিশে বাণিজ্য করি। কমোডোর ম্যাথিউ পেরির কথা শুনে জাপানিজরা বেশ রাগান্বিত হয়, পারলে তো তখনই পেরির কল্লা কাটে। তবে জাপানিজদের নজরে আসে ম্যাথিউ পেরির জাহাজ। সেই জাহাজে এমন সব যুদ্ধাস্ত্র লাগানো ছিল যা জাপানিজরা আগে কখনোই দেখেনি। তখন জাপানিজরা রিয়েলাইজ করতে পারে যে তারা বাকি পৃথিবী থেকে অনেক পিছিয়ে আছে। তারা ভেতরে ভেতরে অনেক ভয়ও পায়, যেহেতু সেই সময়টাতে সম্পূর্ণ পৃথিবীতে চলছিল ইউরোপ ও আমেরিকানদের কলোনাইজেশন। সেহেতু যদি জাপানের উপর এসব অস্ত্র দিয়ে অ্যাটাক করে বসে, তাহলে তো জাপান হেরে যাবে। তখন চাইলেও নিজেদের সংস্কৃতি তারা রক্ষা করতে পারবে না। তাই জাপানিজরা সিদ্ধান্ত নেয় ম্যাথিউ পেরির সাথে তারা বন্ধুত্ব করবে। ঠিক পরের বছর 1854 সালের ফেব্রুয়ারিতে আমেরিকান আরেকটা জাহাজ জাপানে আসে এবং জাপানের সাথে একটা চুক্তি করে, যার নাম ছিল ট্রিটি অফ কানাগাওয়া। জাপানিজদের ইতিহাস সমৃদ্ধ, জাপানি যোদ্ধারা পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা, জাপানকে কেউ হারাতে পারবে না। ট্রিটি অফ কানাগাওয়া সাইন করার আগে এমন ধারণাই ছিল জাপানিজদের মধ্যে। কিন্তু ট্রিটি অফ কানাগাওয়া সাইন করার পরে জাপানিজরা বুঝতে পারে যে ওয়েস্টার্ন পাওয়ার কতটা শক্তিশালী, ওয়েস্টার্নদের সমরাস্ত্র কতটা আধুনিক। তারা এটাও বুঝতে পারে যে নিজেদেরকে শক্তিশালী না করলে ওয়েস্টার্নদের সাথে পাল্লা দিয়ে পৃথিবীতে টেকা মুশকিল হয়ে যাবে। তাই জাপানকেও সেটাই করতে হবে যা ওয়েস্টার্ন পাওয়াররা করছে, আবারও জাপানকে শক্তিশালী বানাতে হবে। এই সময়টাকে বলা হয় মেইজি রেস্টোরেশন। এই সময়ে জাপানে অনেক পরিবর্তন ঘটে, জাপানের রাজনীতিতে পরিবর্তন ঘটে, সবাই একতাবদ্ধ হয়, জাপানের কালচারে পরিবর্তন ঘটে, জাপানে ইন্ডাস্ট্রিয়াল পরিবর্তন ঘটে, জাপানে আধুনিক সমরাস্ত্র বানানো শুরু হয়। প্রথম সাইনো জাপানিজ ওয়ার। মেইজি রেস্টোরেশনের সময় জাপানিজরা একটা জিনিস খেয়াল করে যে যেহেতু তারা তাদের দেশে বড় স্কেলে ইন্ডাস্ট্রি তৈরি করেছে, সেহেতু তাদের অস্ত্র ও জিনিসপত্র তৈরি করতে বাইরের দেশ থেকে র ম্যাটেরিয়াল দরকার, প্রচুর পরিমাণে লোহা ও স্টিল দরকার। আর যেহেতু তারা ওয়েস্টার্নদের সাথে পাল্লা দিয়ে কম্পিট করতে চাচ্ছে, সেহেতু তাদেরকেও তাই করতে হবে যা ওয়েস্টার্ন পাওয়াররা করছে, আর সেটা হচ্ছে কলোনাইজেশন। অন্য দেশ দখল করো, তাদের সম্পদ ছিনিয়ে আনো। তাই জাপানিজদের চোখ পড়ে পার্শ্ববর্তী দেশ কোরিয়ার দিকে। কোরিয়াতে প্রচুর পরিমাণে লোহা ও স্টিল ছিল। তাছাড়াও জাপানিজরা ভাবে যদি অন্য কোনো পাওয়ার কোরিয়াকে দখল করে নেয়, তাহলে কোরিয়াতে মিলিটারি বেস বানিয়ে কোরিয়া থেকে জাপানে অ্যাটাক করা সহজ হয়ে যাবে। যদিও কোরিয়ার সাথে জাপানের বেশ কিছু চুক্তি ছিল, কিন্তু জাপানিজদের খুব বেশি কন্ট্রোল ছিল না কোরিয়ার উপরে। অন্যদিকে কোরিয়ার সাথে বেশ ভালো সম্পর্ক ছিল পার্শ্ববর্তী আরেক বিশাল দেশ চীনের। জাপানিজরা লক্ষ্য করে যে চীনের রাজনৈতিক অবস্থা খুব বেশি ভালো নয়, চীনের রাজনীতি ডিভাইডেড, তাদের মধ্যে একতাবদ্ধতা নেই। আর এটাই সবচেয়ে ভালো সুযোগ জাপানিজদের সামনে কোরিয়া দখলে নেয়ার। যেহেতু কোরিয়ার সবচেয়ে ভালো বন্ধু ছিল চায়না, সেহেতু জাপানিজদের আসল লড়াইটা করতে হয়েছে আসলে চাইনিজদের সাথেই। আর এই যুদ্ধকে বলা হয় প্রথম সাইনো জাপানিজ ওয়ার। 1894 সালের এই যুদ্ধে জাপানিজরা জয়লাভ করে এবং কোরিয়ার উপর নিজেদের কর্তৃত্ব বহাল করতে সক্ষম হয়। অন্যদিকে জাপানের এই শক্তি প্রদর্শন ওই রিজিয়নের আরেক বিশাল দেশ সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়ার মনে টেনশন তৈরি করে দেয়। রাশিয়ান এম্পায়ার জাপানকে দাবানোর চেষ্টা করতে গেলে 1904 সালে রাশিয়া ও জাপানের মধ্যে আরেকটা যুদ্ধ হয়, যার নাম হচ্ছে রুশো জাপানিজ ওয়ার। রুশো জাপানিজ ওয়ার এই যুদ্ধ সংগঠিত হয় কোরিয়ার কিছু অংশ এবং চায়নার একটা অংশ মঞ্চুরিয়া দখলে নেওয়ার জন্য। আর এই যুদ্ধ জাপান বিশাল বড় শক্তিশালী দেশ রাশিয়াকেও হারিয়ে দেয়, আর পৃথিবীতে নিজেদেরকে একটা শক্তিশালী পাওয়ার হিসাবে পরিচয় করাতে সক্ষম হয়। চায়নার মঞ্চুরিয়া রিজিয়ন দখলে নেওয়ার পর জাপান বেশ কিছু সুবিধা পায়। মঞ্চুরিয়ার রেল লাইন জাপানের দখলে চলে আসে। জাপানের অর্থনীতি ও সামরিক শক্তি বিশ্বে এখন পরিচিত মুখ। আর এই সুযোগে 1910 সালে জাপান কোরিয়াকে সম্পূর্ণ দখলে নিয়ে নেয় এবং জাপানিজ এম্পায়ারের সাথে মিলিত করে ফেলে। আর তখন থেকেই জাপানের ভূখণ্ড বড় হতে শুরু করে। এরপর 1914 সালে পৃথিবীতে শুরু হয় এক বিশাল ইভেন্ট, প্রথম বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার 1। প্রথম বিশ্বযুদ্ধে জাপান জয়েন করে অ্যালাইড পাওয়ারদের সাথে। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও ওয়েস্টার্ন পাওয়ারদের সাথে মিলেই জাপান তখন যুদ্ধ করে। প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল ইউরোপে।
জাপানের আসলে তেমন কোনো প্রয়োজনীয়তাই ছিল না। কিন্তু জাপানের আশেপাশে জার্মানির বেশ কিছু ছোট ছোট কলোনি ছিল। প্রথম বিশ্বযুদ্ধ চলা অবস্থায় জাপান সেগুলো দখলে নেওয়া শুরু করে। জাপান যেহেতু জার্মানির কলোনিগুলো দখল করছে, জার্মানির সাথেই লড়াই করছে, যেহেতু এলাইড পাওয়ার জাপানকে সাদরেই গ্রহণ করে। অবশেষে প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করে এলাইড পাওয়ার, আর সম্পূর্ণ যুদ্ধটাই হয় ইউরোপে। ক্ষয়ক্ষতিও সব হয় ইউরোপে। তাই জাপান কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি। জাপানের জনগণও এই বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ দেখেনি। এই সুযোগে জাপানের ভূমি দখলের নেশা পেয়ে বসে জাপান আশেপাশের আরো ছোট ছোট দ্বীপ ও রাষ্ট্রগুলোকে দখল করা অব্যাহত রাখে। এটা আবার এলাইড পাওয়ারদের পছন্দ হচ্ছিল না। এসব বিষয় নিয়ে জাপানের সাথে এলাইড পাওয়ারদের দূরত্ব তৈরি হওয়া শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে 1931 সালে চায়না নিজেদের মধ্যে রাজনৈতিক একতা নিয়ে আসে। আর জাপান তখন চায়নার ওই একতাকে ভয় পাচ্ছিল। তাদের পার্শ্ববর্তী একটা বিশাল দেশ শক্তিশালী হয়ে উঠছিল, এটা জাপান নিজেদের উপর থ্রেট হিসাবে নিচ্ছিল। ইতিহাসবিদরা বলেন জাপান চায়নাকে দুর্বল করতে 1931 সালে চায়নার মনচুরিয়া রিজিয়নের একটা রেল লাইনে জাপানিজ আর্মি নিজেরাই একটা বোম প্লান্ট করে ব্লাস্ট করে। চায়না ও জাপানের মধ্যে যুদ্ধ চলছিল বেশ আগে থেকেই, যদিও তাদের মধ্যে বড় কোনো সংঘাত হচ্ছিল না। এই বোম ব্লাস্টের অজুহাত দিয়ে জাপান আবারও চায়নার উপরে বড় স্কেলে অ্যাটাক করা শুরু করে। যদিও এই অ্যাটাকের অনুমতি জাপানিজ সরকার থেকে ছিল না, জাপানিজ আর্মি অফিসিয়ালরা নিজে থেকেই ডিসিশন নিয়ে চাইনিজদের উপর আক্রমণ করে এবং তারা সফল হচ্ছিল। তারা চায়নার আরেকটা শহর দখলে নিয়ে নেয়, যার নাম হচ্ছে মুগদেন সিটি। এই ইনসিডেন্টকে বলা হয় মুগদেন ইনসিডেন্ট বা মঞ্চুরিয়ান ক্রাইসিস। অবশেষে চায়না নিরুপায় হয়ে বিচার নিয়ে যায় লিগ অফ নেশনস এর কাছে। লিগ অফ নেশনস হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি ও ভয়াবহতা দেখে ইউরোপে বর্তমান জাতিসংঘের মতো একটা সংগঠন তৈরি করা হয়, যাতে পৃথিবীতে আরেকটা বড় যুদ্ধ শুরু হওয়ার আগেই রুখে দেওয়া যায়। চায়না সেখানে অভিযোগ নিয়ে যায় যে জাপান জোর করে তাদের ভূমি দখল করছে, গায়ে পড়ে যুদ্ধ জড়াচ্ছে, এর একটা ভিত হওয়া দরকার। অন্যদিকে জাপানের রিপ্রেজেন্টেটিভ সেখানে বলেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেভাবে পৃথিবীতে কলোনাইজেশন করছে আমরাও ঠিক তাই করছি, তাহলে এখানে আমাদের দোষ কোথায়? ব্রিটিশ, ফ্রান্স সহ ওয়েস্টার্ন সব কান্ট্রিগুলো যা করছে আমরাও তাই করছি। এই বক্তব্য শেষ করে তিনি নিজের চেয়ারে গিয়ে বসেন। লিগ অফ নেশনসে জাপানের বিরুদ্ধে ভোটাভুটি হয় এবং 42টা দেশের মধ্যে জাপান ছাড়া 41টা দেশই জাপানের বিপক্ষে ভোট দেয়। লিগ অফ নেশনস জাপানকে অভিযুক্ত করে বলে যে জাপান যা করছে সেটা ঠিক নয়, এটা অন্যায় এবং জাপানকে অবিলম্বে চায়নার উপর অ্যাকশন বন্ধ করতে হবে। এটা শুনেই জাপানের রিপ্রেজেন্টেটিভ রাগান্বিত হয়ে বলেন তোমাদের প্রস্তাব আমি প্রত্যাখ্যান করছি, জাপান কখনোই পিছনে সরে আসবে না। এই বলে তিনি বৈঠক থেকে বের হয়ে যান। এরপর জাপান লিগ অফ নেশনস থেকেই বের হয়ে যায়। লিগ অফ নেশনসে এটাই ছিল প্রথম অভিযোগ এবং তারা প্রথম অভিযোগের বিচার করতেই ফেল করে। এটা ছিল অবাক করা বিষয়, বিশ্বের পরাশক্তিগুলোও জাপানকে কিছু বলার সাহস করছিল না। লিগ অফ নেশনসের এই ইভেন্টের পরে জাপান ও চায়নার মধ্যে যুদ্ধ অনেকটাই স্লো হয়ে যায়। বড় স্কেলে লড়াই তখন আর হচ্ছিল না, তবে ছোট ছোট লড়াই হচ্ছিল। 1937 সালে একটা ছোট্ট ঘটনা ঘটে। চায়নার বেইজিং শহরের খুব কাছেই আরেকটা শহর ছিল ওয়াংপিং নামে। এই শহরের কাছেই জাপানিজ আর্মির একটা ডিভিশন ট্রেনিং করত। একদিন সন্ধ্যায় একজন জাপানিজ সোলজার গায়েব হয়ে যায়, সে তার আর্মি ক্যাম্পে ফিরে আসেন। তখন জাপানিজ আর্মি চাইনিজ আর্মিদেরকে বলে দেখো আমাদের একজন সৈনিক ওয়াংপিং শহরে হারিয়ে গিয়েছে, আমরা তাকে খুঁজতে শহরের ভিতরে যাব। যেহেতু চায়না ও জাপানের মধ্যে ছোট ছোট লড়াই হচ্ছিল, তাই অবভিয়াসলি চাইনিজ আর্মি জাপানিজ আর্মিকে মানা করে দেয়। তারা বলে প্রয়োজনে চাইনিজ আর্মি তোমাদের সৈনিককে খুঁজে বের করে এনে দিবে, কিন্তু তোমরা শহরের ভিতরে যেতে পারবে না। তাদের ওই বৈঠকে বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে কেউ একজন গুলি চালিয়ে বসে। আর এই লড়াই এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে যে এটা চায়না ও জাপানের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধের রূপ ধারণ করে। এই ইনসিডেন্টের নাম হচ্ছে মার্কো পোলো ব্রিজ ইনসিডেন্ট। 7 জুলাই 1937 সালের মার্কো পোলো ইনসিডেন্ট থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল বলেই অনেক ইতিহাসবিদরা মনে করেন। যদিও অফিসিয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে বলে ধরা হয় 1939 সালে, যখন জার্মানি পোল্যান্ড ইনভেশন করে। কিন্তু অনেক ইতিহাসবিদদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল 1937 সালেই, অফিসিয়াল ডেট থেকেও প্রায় 2 বছর আগে। এই যুদ্ধকে বলা হয় সেকেন্ড সাইনো জাপানিজ ওয়ার। এই যুদ্ধটা শুরু হয়েছিল 1937 সালে আর শেষ হয়েছিল 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই। 1937 সালের পর এসব যুদ্ধ জাপানের সামনে দুইটা প্রবলেম তৈরি করে দেয়। এক নাম্বার হলো বড় স্কেলে যুদ্ধ চালিয়ে যেতে হলে তাদের আরো অর্থ ও অস্ত্র দরকার। তাদের ইন্ডাস্ট্রি চালিয়ে যেতে হলে প্রচুর পরিমাণে রাবার দরকার। তাছাড়াও প্রচুর পরিমাণে অস্ত্র বানাতে হলে এবং আর্থিকভাবে মজবুত থাকতে হলে তাদের আরো ছোট ছোট দ্বীপ ও রাষ্ট্রগুলোকে দখল করে তাদের সম্পদ ছিনিয়ে আনা দরকার। আর এখানেই সামনে আসে 2 নাম্বার প্রবলেম, আমেরিকা। কারণ সাউথ প্যাসিফিক ওশানের আশেপাশে যেসব কান্ট্রিগুলো ছিল সেসবে ছিল আমেরিকান ইনফ্লুয়েন্স, এমনকি আমেরিকান কিছু কলোনিও ছিল সেখানে। তাই জাপানকে ঠেকাতে আমেরিকা জাপানের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে, যা জাপান পছন্দ করছিল না। অন্যদিকে জাপান আমেরিকা ও ওয়েস্টার্ন পাওয়ারকে মোকাবেলা করতে 2টা পদক্ষেপ নেয়।
1939 সালে অফিসিয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার এক বছর পর 1940 সালে জাপান, জার্মানি ও ইটালি মিলে একটা ঐতিহাসিক ট্রিটি সাইন করে, যাকে বলা হয় ট্রাইপার্টাইট প্যাক্ট। এই সন্ধির মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয় জাপান, জার্মানি ও ইতালিকে যদি অন্য কোনো নতুন দেশ অ্যাটাক করে যারা এখন পর্যন্ত কোনো যুদ্ধে জড়িয়ে নেই, তাহলে জাপান, জার্মানি ও ইতালি মিলে ওই আক্রমণের জবাব দিবে। আর এভাবেই এলাইট পাওয়ারের বিরুদ্ধে গঠন হয় এক্সাইল পাওয়ারের। জাপানের 2 নম্বর পদক্ষেপ হচ্ছে আমেরিকাকে সরাসরি মোকাবেলা করা, এবং 1941 সালের 7 ডিসেম্বর জাপান এমন এক সিদ্ধান্ত নেয় যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড়টাই ঘুরিয়ে দেয়। ওই ঐতিহাসিক ইভেন্ট হচ্ছে পার্ল হারবার। জাপান আমেরিকার একটা আর্মি বেজ পার্ল হারবারে সরাসরি এক বিশাল এয়ার অ্যাটাক করে বসে। এতে আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, আর এই অ্যাটাকের পরবর্তী দিনেই আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং আমেরিকা সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে যায়। ঠিক এভাবেই পৃথিবীতে জাপানের উত্থান হয়েছিল পরাশক্তি হিসাবে, আর তাদের পতন হয়েছিল দুইটা পারমাণবিক বোমার আঘাতে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বিসর্জন দিয়ে।